হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল এডুকেশনাল টিউব। এই ভিডিওতে ডাব্লিউবিপি কনস্টেবলের জন্য 25টি ম্যাথ নিয়ে একটি মক টেস্ট করানো হবে। এর আগে একটি মক টেস্ট করানো হয়েছে। যদি সেই মক টেস্টটি না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে সেই ভিডিওর লিংক দিয়ে দেওয়া হবে, সেখান থেকে দেখে নেবে। এই ভিডিওটি যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, আজকের মক টেস্টের প্রথম অঙ্ক, একটি মিশ্রণে দুধ এবং জলের অনুপাত 3:2। যদি 20 লিটার জল যোগ করা হয় তবে নতুন অনুপাত হয় 2:3। আসল মিশ্রণে দুধের পরিমাণ কত? দেখো, মিশ্রণে দুধ মানে মিল্ক আর ওয়াটার মানে জলের অনুপাত 3:2। এরপরে 20 লিটার জল যোগ করছে, ঠিক আছে। 20 লিটার জল যোগ করার ফলে যে নতুন অনুপাতটা হচ্ছে, সেই নতুন অনুপাতটা হচ্ছে 2:3। দেখো, যোগ তো করা হয়েছে জল, তাহলে মিল্কটা সমান থাকবে। তাহলে এখানে মিল্ক 3 ইউনিট আর এখানে মিল্ক 2 ইউনিট, ঠিক আছে। এটা তো হলে হবে না, তাহলে এই মিল্ক দুটোকে সমান করতে হবে। তাহলে 3 আর 2 এর লসেও কত? 6। তাহলে 3কে 6 করতে গেলে 2 দিয়ে গুণ করতে হবে। মিল্ককে 2 দিয়ে গুণ করেছি, তাহলে ওয়াটারকেও 2 দিয়ে গুণ করতে হবে। একইভাবে এখানে মিল্ক হচ্ছে 2 ইউনিট, তাহলে একে 6 ইউনিট করতে গেলে 3 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। আর ওয়াটারকেও 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখন যে রেশিওটা হলো, দেখো 6:4 আর এখানে 6:9, ঠিক আছে। তাহলে মিল্কের রেশিও মানে মিল্ক এখানেও 6 ইউনিট আর এখানেও 6 ইউনিট, তাহলে মিল্ক তো ঠিকই আছে। কিন্তু 4 থেকে যে 9 ইউনিট হয়েছে, কিসের জন্য হয়েছে? যেহেতু 20 লিটার জল যোগ করা হয়েছে, ঠিক আছে। কিন্তু অনুপাতে কত যোগ করা হয়েছে? 5 ইউনিট। 4 থেকে 9 মানে 5 ইউনিট যোগ করা হয়েছে। তাহলে এই 5 ইউনিট মানেই হচ্ছে 20 লিটার, ঠিক আছে। 5 ইউনিট মানেই কত? 20 লিটার। তাহলে এখান থেকে 1 ইউনিট মানে কত? 1 ইউনিট মানে 20কে 5 দিয়ে ভাগ করলে 4 লিটার, ঠিক আছে। তাহলে দেখো, প্রশ্নে বলেছে যে আসল মিশ্রণে দুধের পরিমাণ কত ছিল। তাহলে আসল মিশ্রণে দুধের পরিমাণ কত? 6 ইউনিট। তাহলে 1 ইউনিট মানে যদি 4 লিটার হয়, তাহলে 6 ইউনিট মানে 4 গুণিত 6 মানে কত লিটার হচ্ছে বলো? 4 গুণিত 6 মানে হচ্ছে 24 লিটার, ঠিক আছে। তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। এই নৌকা স্থির জলে 12 কিলোমিটার পার ঘন্টা বেগে চলে। স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব যেতে যে সময় লাগে, স্রোতের প্রতিকূলে সেই দূরত্ব যেতে তার দ্বিগুণ সময় লাগে। স্রোতের বেগ কত? তাহলে স্রোতের অনুকূলে যেতে সময় মানে নৌকাটি স্রোতের অনুকূলে যেতে সময়, স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে সময় বাই স্রোতের প্রতিকূলে সময়, স্রোতের প্রতিকূলে সময়। তাহলে স্রোতের প্রতিকূলে যদি 2 সময় লাগে 2 ইউনিট, তাহলে স্রোতের অনুকূলে সময় লাগবে 1 ইউনিট। দেখো, সময়ের অনুপাত স্পিডের অনুপাতের ব্যস্ত অনুপাত হয়, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি যদি বলি স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ আর স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ, তাহলে এই যে সময়ের অনুপাতটা, এটা তো টাইমের অনুপাত বেরিয়েছে, তাহলে তার অপোজিট হবে, ঠিক আছে। তাহলে কি লিখতে পারি? স্রোতের অনুকূলে নৌকার বেগ বাই স্রোতের প্রতিকূলে নৌকার বেগ। স্রোতের প্রতিকূলে নৌকার বেগ কত হবে? উল্টো হবে, ঠিক আছে। 2:1 হবে। এতদূর অব্দি বুঝতে পেরেছো? তাহলে দেখো, স্থির জলে নৌকার বেগ তো 12 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে।
তাহলে নৌকার বেগ 12 কিলোমিটার পার ঘন্টা। তাহলে আমি ধরে নিচ্ছি যে স্রোতের বেগ x কিলোমিটার পার ঘন্টা। তাহলে এখান থেকে বলো স্রোতের অনুকূলে নৌকার বেগ কি হবে? স্থির জলে নৌকার বেগ প্লাস স্থির জলে নৌকার বেগ। ঠিক আছে, স্থির জলে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ x, আর স্রোতের প্রতিকূলে স্থির জলে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। এটা সমানই হচ্ছে 2/1। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ দেখো, 12 প্লাস এক্স গুণ করো, 12 প্লাস এক্স সমান দেখো 2 দিয়ে গুণ করো, তাহলে 2 দিয়ে গুণ করলে হবে 24 মাইনাস 2x, তাহলে এখান থেকে বলো মাইনাস 2x এদিকে যদি x যায়, x প্লাস মাইনাস 2x এটা এদিকে যদি আসে তাহলে কত হবে বলো 3x, আর 24 থেকে 12 বাদ দিলে 12, তাহলে এখান থেকে x সমান কত আসছে 4। তাহলে স্রোতের বেগ কত বলো? স্রোতের বেগ 4 কিলোমিটার পার ঘন্টা। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের অঙ্কটা দেখো, এবিসি একটি কাজ যথাক্রমে 15, 20 এবং 30 দিনে করতে পারে। তারা একসাথে কাজ শুরু করে, 2 দিন পর এ কাজ ছেড়ে চলে যায় এবং তার 3 দিন পর সি কাজ ছেড়ে চলে যায়। বাকি কাজ বি একা কত দিনে শেষ করবে? দেখো এবিসি 3 জন ব্যক্তি আছে, এ বি সি। এ কোনো একটা কাজকে করে 15 দিনে, বি করে 20 দিনে, আর সি করে 30 দিনে। আমি টোটাল কাজটা ধরে নিচ্ছি 15, 20 আর 30 এর লসাগু 60 ইউনিট। টোটাল কাজটা 60 ইউনিট হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো এর কার্যক্ষমতা মানে এর এফিসিয়েন্সি কত? 60কে 15 দিয়ে ভাগ করব, 4 ইউনিট পার ডে। ঠিক আছে, বি এর এফিসিয়েন্সি কত? 3 ইউনিট। আর সি এর কার্যক্ষমতা কত? 60কে 30 দিয়ে ভাগ করলে 2 ইউনিট। তাহলে এখান থেকে কি বলতে পারো? এখান থেকে তুমি বলতে পারো যে এ প্লাস বি প্লাস সি 3 জন একত্রে একদিনে কতটা কাজ করবে? 3 জন একত্রে একদিনে কাজ করবে 4 আর 3 7 আর 2 9, মানে 4 প্লাস 3 প্লাস 2 মানে কত ইউনিট? 9 ইউনিট কাজ করবে একদিনে, 9 ইউনিট কাজ করবে 3 জন মিলে। কিন্তু 3 জন কাজ করছে কি? 2 দিন পর তো এ চলে যাচ্ছে, তাহলে 2 দিন 3 জন একই সঙ্গে কাজ করছে, তাহলে 2 দিনে 3 জন কত ইউনিট কাজ করে ফেলবে? একদিনে যদি 9 ইউনিট করে তাহলে 2 দিনে 9 গুণিত 2 ইউনিট মানে 18 ইউনিট কাজ করে নেবে। ঠিক আছে, তাহলে অবশিষ্ট কাজ কতটা থাকবে? 60 ইউনিট কাজ তো। ঠিক আছে, তাহলে অবশিষ্ট কাজটা থাকবে, অবশিষ্ট কাজ 60 ইউনিট বিয়োগ 18 ইউনিট, মানে এটা কত হচ্ছে দেখো 42 ইউনিট কাজ অবশিষ্ট থাকছে। ঠিক আছে, এরপরে কি হচ্ছে এখান থেকে পড়ো, তার 3 দিন পর সি কাজ ছেড়ে চলে যায়। 3 দিন পর সি কাজ ছেড়ে চলে যায় তার 3 দিন পর, তার মানে বি প্লাস সি, এ তো চলে গেছে, এবারে বি প্লাস সি কাজ করছে 3 দিন। ঠিক আছে, তারপর সি চলে যাচ্ছে, তাহলে বি প্লাস সি একদিনে কতটা কাজ করছে? বি প্লাস সি একদিনে কতটা কাজ করে বলো? একদিনে কতটা কাজ করছে বি প্লাস সি? 3 প্লাস 2 মানে হচ্ছে 5 ইউনিট, একদিনে কাজ করছে 5 ইউনিট। দেখো বি কাজ করে কত? 3 ইউনিট, আর সি একদিনে কতটা কাজ করে? 2 ইউনিট, তাহলে দুজন মিলে একদিনে কতটা কাজ করছে? 5 ইউনিট। তাহলে ওরা তো 3 দিন কাজ করছে, তারপরে তো সি যাচ্ছে, তাহলে 3 দিনে কতটা কাজ করবে? 3 দিনে কাজ করবে 15 ইউনিট। ঠিক আছে, 3 দিনে 15 ইউনিট কাজ করবে, কিন্তু কাজ কতটা বাকি আছে? 42 ইউনিট। ঠিক আছে, 15 ইউনিট কাজ করে নিচ্ছে বি আর সি মিলে, তাহলে অবশিষ্ট কাজ কতটা পড়ে থাকছে বলো? অবশিষ্ট কাজ কতটা হচ্ছে? তাহলে অবশিষ্ট কাজ
42 ইউনিট থেকে আবার 15 ইউনিট বিয়োগ, ঠিক আছে, তাহলে কতটা কাজ পড়ে থাকছে? 27 ইউনিট কাজ পড়ে থাকছে। এই 27 ইউনিট কাজটা করতে, এটাই বাকি কাজ, এই বাকি কাজটা 27 ইউনিট, মানে বাকি কাজ 27 ইউনিট, এই কাজটা বি একা করছে। তাহলে বিকে কতদিনে শেষ করবে বি এই 27 ইউনিট কাজটা? তাহলে বি একদিনে কত ইউনিট কাজ করছে? 3 ইউনিট। তাহলে বি 1 ইউনিট কাজ করে, 1 ইউনিট কাজ করে, বি 3 ইউনিট কাজ করে, 3 ইউনিট কাজ করে একদিনে, তাই তো? তাহলে এই 27 ইউনিট কাজ করতে বি এর কতদিন সময় লাগবে? 27 ইউনিট কাজ করতে বি এর সময় লাগবে 1/3 গুণিত 27, মানে কত? 9 দিন, ঠিক আছে। তাহলে বি এর অবশিষ্ট কাজটা করতে সময় লাগবে 9 দিন। অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। দেখো এই অঙ্কটা, কোনো মূলধন 2 বছরের চক্রবৃদ্ধি সুদে 441 টাকা এবং 3 বছরে 463.05 টাকা হয়, তো বার্ষিক সুদের হার কত? তো দেখো 3 বছরে অ্যামাউন্টটা কত হচ্ছে? 3 বছরে অ্যামাউন্টটা মানে সময় চক্রবৃদ্ধি সুদে, ঠিক আছে। তাহলে 3 বছরে অ্যামাউন্টটা হচ্ছে কত? 463.05 টাকা, ঠিক আছে। আর 2 বছরে অ্যামাউন্টটা কত? 2 বছরে অ্যামাউন্ট হচ্ছে 441.00 টাকা, ঠিক আছে। তাহলে 1 বছরে কতটা বেড়েছে? 1 বছরে কতটা বেড়েছে? 1 বছরের সুদ বেড়েছে। 1 বছরে কতটা সুদ বেড়েছে? 1 বছরের সুদ 5,022, এই টাকাটা বেড়েছে 22.05 টাকা। দেখো এই টাকাটা কিন্তু 441 টাকার ওপরেই, ধরো সুদের হার 8%, তাহলে এই যে 441 টাকার ওপরে 8% সুদ লেগেই 22.05 টাকা হয়েছে, তবেই 463.05 টাকা হয়েছে, ঠিক আছে। তাহলে এই 441 টাকার ওপর 8% সুদ লেগেই হয়েছে তোমার 22.05 টাকা। তাহলে এখান থেকে যদি আর এর ভ্যালু বের করা হয়, আর পার্সেন্টেজ মানে কত? 8/100, 8/100 22.05 বাই 441, ঠিক আছে। তাহলে দেখো এখানে দশমিকটা উঠিয়ে দাও, তার জন্য 0, ঠিক আছে। তাহলে 100 কেটে গেল, 441 দিয়ে কাটলে 2205 হয়। তাহলে অপশন বার্ষিক সুদের হার কত? অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার, 5%। বুঝতে পেরেছ? পরের অঙ্কটা দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি হয়েছে, প্রস্থ 10% হ্রাস করা হলো, ক্ষেত্রফলের শতকরা কি পরিবর্তন করা হবে? ঠিক আছে। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি করা হয়েছে, প্রস্থ 10% হ্রাস করা হয়েছে, তো ক্ষেত্রফলের শতকরা কি পরিবর্তন হয়েছে? এখান থেকে আমরা একটা সূত্র জানি যে এক্স ক্ষেত্রফলের বৃদ্ধি বা হ্রাস, তার সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস XY/100, ঠিক আছে, এত পার্সেন্টেজ। এখানে দেখো দৈর্ঘ্যটা কতটা পার্সেন্টেজ বৃদ্ধি পেয়েছে? দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেয়েছে, +20। প্রস্থ কত পার্সেন্টেজ হ্রাস পেয়েছে? 10%, -10, ঠিক আছে। দেখো এক্সটা তো 20 আর প্রস্থটা হচ্ছে -10, তাহলে এখানে মাইনাস হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস, 10/100, ঠিক আছে। তো পার্সেন্টেজ, তাহলে এটা কত হলো? 20 থেকে 10 বাদ দিলে 10 মাইনাস এই দুটো শূন্য কেটে গেল 2, ঠিক আছে। তাহলে কত হলো? 8%। 8% যেহেতু পজিটিভ, তাহলে 8% ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের অঙ্কটা দেখো, একটি চৌবাচ্চার দুটি নল এ বি দ্বারা যথাক্রমে 12 ঘন্টা ও 15 ঘন্টায় পূর্ণ হয়। যদি তৃতীয় নল সি দ্বারা এটি 20 ঘন্টায় খালি হয়, যদি 3টি নল একসাথে খোলা হয় তবে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? দেখো একটা চৌবাচ্চা, ধরো এ একটা নল দিয়ে চৌবাচ্চাটা 12 ঘন্টায় পূর্ণ হচ্ছে, ঠিক আছে। বি নল দিয়ে চৌবাচ্চাটা
15 ঘন্টায় পূর্ণ হচ্ছে। আর সি একটা নল যেটা যদি খোলা থাকে তাহলে তার দ্বারা কিন্তু চৌবাচ্চাটা খালি হচ্ছে, ঠিক আছে? কত? 20 ঘন্টায় খালি হয়ে যাচ্ছে চৌবাচ্চাটা। তাহলে সিটাকে আমি নেগেটিভ দিলাম আর সি এর মাথায় বার দিলাম, সিটা নেগেটিভ, এটা খালি করা। তাহলে দেখো এর এফিসিয়েন্সি কত? 12, 15 আর 20, আমি লসাগু ধরে নিচ্ছি 60 ইউনিট, মানে চৌবাচ্চাটাই 60 ইউনিট জল ধরে, ঠিক আছে? তাহলে 60 ইউনিট যদি জল ধরে তাহলে এর কার্যক্ষমতা কত? এ যদি একাই খোলা থাকে তাহলে 5 ঘন্টায় পূর্ণ করে দেবে, মানে 12 ঘন্টায় যদি পূর্ণ করে তাহলে এর এফিসিয়েন্সি কত? 5 ইউনিট, মানে 1 ঘন্টায় 5 ইউনিট পূর্ণ করবে, 5 ইউনিট পার আওয়ার, মানে 1 ঘন্টায় 5 ইউনিট। একইভাবে বি এর এফিসিয়েন্সি কত? 60কে 15 দিয়ে ভাগ করলে 4 ইউনিট, ঠিক আছে? আর সি এর খালি করার এফিসিয়েন্সি কত? ঠিক আছে, -3 ইউনিট। 60কে 20 দিয়ে ভাগ করলে 3, যেহেতু খালি করছে ওই জন্য মাইনাস। তাহলে তিনটে নল যদি একত্রে খোলা থাকে, মানে এ নল আর বি নল আর সি নল, তাহলে ওরা 1 ঘন্টায় কতটা পূর্ণ করবে? 1 ঘন্টায় কতটা, মানে চৌবাচ্চাটিকে 1 ঘন্টায় কতটুকু পূর্ণ করবে? 1 ঘন্টায় পূর্ণ করবে, দেখো এগুলোকে যোগ করে দাও, 5 আর 4 9, 5 আর 4 9, 9 থেকে 3 বিয়োগ, আচ্ছা 9 থেকে 3 বিয়োগ করলে 6, তাহলে 1 ঘন্টায় 6 ইউনিট পূর্ণ করবে, ঠিক আছে? যেহেতু খালি, মানে সি নলটা খালি করছে, তাহলে আমাকে তো পূর্ণ করতে হবে 60 ইউনিট চৌবাচ্চাটা। তাহলে 60 ইউনিট পূর্ণ করতে কতক্ষণ সময় লাগবে? তাহলে 1 ঘন্টায় যদি তোমার 6 ইউনিট পূর্ণ করে, তাহলে 60 ইউনিট পূর্ণ করতে 60কে 6 দিয়ে ভাগ, মানে 10 ঘন্টা সময় লাগবে, ঠিক আছে? কত ঘন্টা? 10 ঘন্টা। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের অঙ্কটা দেখো, একটি ট্রেন একটি নির্দিষ্ট গতিবেগে 120 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে 10 সেকেন্ডে এবং একটি খুঁটিকে 4 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? এটাই বলেছে। একটি ট্রেন একটি নির্দিষ্ট গতিবেগে 120 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে 10 সেকেন্ডে এবং একটি খুঁটিকে 4 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? দেখো 120 মিটার প্ল্যাটফর্মকে অতিক্রম করার মানে হচ্ছে ট্রেনটার নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করা, ঠিক আছে? মানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করা, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করা মানে হচ্ছে ট্রেনটার নিজের দৈর্ঘ্য, দেখো কোন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, মানে ট্রেনটার নিজের দৈর্ঘ্য তো থাকছে, নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাকেও অতিক্রম করছে, প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাকেও অতিক্রম করছে। এই যে প্ল্যাটফর্মকে অতিক্রম করতে ট্রেনটার সময় লাগছে কত? 10 সেকেন্ড, ঠিক আছে? কত সেকেন্ড? 10 সেকেন্ড সময় লাগছে, 10 সেকেন্ড। আর খুঁটিকে অতিক্রম করতে, খুঁটিকে অতিক্রম করা মানে ট্রেনটাকে নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা, ঠিক আছে? তাহলে খুঁটিকে অতিক্রম করছে কত? মানে খুঁটিকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা, মানে ট্রেনের নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা। তাহলে খুঁটিকে অতিক্রম করতে সময় লাগছে কত? 4 সেকেন্ড, ঠিক আছে? 4 সেকেন্ড। তাহলে বলো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য তো 120 মিটার, তাহলে শুধু 120 মিটার অতিক্রম করতে ট্রেনটার কতক্ষণ সময় লাগবে? শুধু 120 মিটার, তাহলে যেহেতু নিজের দৈর্ঘ্যকে 4 সেকেন্ড লাগছে আর প্ল্যাটফর্ম প্লাস নিজের দৈর্ঘ্যকে 10 সেকেন্ড লাগছে, তাহলে শুধুমাত্র এই যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 120 মিটার, এই 120 মিটার দৈর্ঘ্যটাকে 120 মিটার দৈর্ঘ্যটাকে অতিক্রম করতে ট্রেনটার সময় লাগবে 4 সেকেন্ড, সরি 10 থেকে 4 বিয়োগ করলে 6 সেকেন্ড সময় লাগবে, 6 সেকেন্ড, ঠিক আছে? কত সেকেন্ড? 6 সেকেন্ড, 120 মিটার। তাহলে এখান থেকে আমি ট্রেনটার গতিবেগ পেয়ে যাব। তাহলে ট্রেনটার গতিবেগ কত? 1 সেকেন্ডে কত যাবে ট্রেনটা? 6 সেকেন্ড 120 মিটার, তাহলে 1 সেকেন্ডে যেটাই যাচ্ছে সেটাই ট্রেনের গতিবেগ, তাহলে 120/6, মানে 6 দুগুণে 12, 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? 20 মিটার পার সেকেন্ড হচ্ছে ট্রেনটার এটা গতিবেগ, ঠিক আছে? এটা ট্রেনের স্পিড 20 মিটার পার সেকেন্ড। এরপর যেহেতু ট্রেনটার দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, ট্রেনটার দৈর্ঘ্য মানে খুঁটিকে অতিক্রম করছে
মানে যে দৈর্ঘ্য অতিক্রম করছে সেটা 4 সেকেন্ডে অতিক্রম করছে, তাহলে 4 সেকেন্ডে ট্রেনটা যত দূর যাবে সেটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। তাহলে ট্রেনটার গতিবেগ যদি 20 মিটার পার সেকেন্ড হয়, তাহলে ট্রেনটা 4 সেকেন্ডে যাবে 20 গুণিত 4, কত 80 মিটার যাবে ট্রেনটা 4 সেকেন্ডে। ঠিক আছে, তাহলে এই 80 মিটারটাই হচ্ছে ট্রেনটার দৈর্ঘ্য। দেখো এখানে কি ট্রেনটার গতিবেগ 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আর 4 সেকেন্ডে কত যাবে, 4 সেকেন্ড, সেকেন্ড কেটে গেল, তাহলে 4 20 80 মিটার। কত মিটার, 80 মিটার। আর 80 মিটারটা হচ্ছে তোমার ট্রেনের দৈর্ঘ্য। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আই থিঙ্ক বুঝতে পেরেছো। পরের অঙ্কটা দেখো, একটি পরীক্ষায় 70% পরীক্ষার্থী ইংরেজিতে পাস করে, 80% গণিতে পাস করে এবং 10% উভয় বিষয়ে ফেল করে। যদি 144 জন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? ঠিক আছে, দেখো আমি দুটো বৃত্ত আঁকছি। ঠিক আছে, এর মধ্যে কি বলেছে যে 10% উভয় বিষয়ে ফেল করেছে, তাহলে আমি ফেল করার বার করছি, এটা 10%। ঠিক আছে, 10% কিন্তু উভয় বিষয়ই। দেখো দেখো এখানে 10% কিন্তু 10% কিন্তু উভয় বিষয়ে ফেল করেছে। ঠিক আছে, তাহলে এখানে মাঝখানে লিখলাম 10%, কারণ দুটো বৃত্তের উভয় হচ্ছে এই জায়গাটা, এই পার্সেন্টেজ যে উভয় 10%। ঠিক আছে, আর এই জায়গাটা ধরছি, মানে এই বৃত্তটা আমি ধরছি যে তোমার ইংরেজি। ঠিক আছে, আর এই বৃত্তটা পুরোটা আমি ধরছি গণিত, ম্যাথ। ঠিক আছে, তাহলে দেখো 70% পরীক্ষার্থী ইংরেজিতে পাস করেছে, তাহলে ফেল করেছে কত? 70% যদি পাস করে, আমি ফেল বার করছি কারণ 10% উভয় বিষয়ে ফেল করেছে, তাহলে 70% পরীক্ষার্থী যদি ইংরেজিতে পাস করে তাহলে ফেল করেছে কত? 30%। ঠিক আছে, টোটাল যদি 70% পাস করে তাহলে 100% স্টুডেন্ট হলে 30% ইংলিশে ফেল করেছে। ঠিক আছে, একইভাবে ম্যাথে পাস করেছে 80%। ঠিক আছে, 80% যদি পাস করে তাহলে ফেল করেছে কত? 100 থেকে 80 বিয়োগ করে দাও, তাহলে কত পার্সেন্টেজ ফেল করেছে? 20% ম্যাথে ফেল করেছে। দেখো এই 20% মানে পুরোটাই 20%, পুরোটাই। ঠিক আছে, পুরোটাই 20%। আর ইংলিশে মানে কি পুরোটাই 30%, তাহলে পুরোটাই যদি 30% হয় তাহলে এখানে 10% অলরেডি আছে, তাহলে শুধু অঙ্কে, ঠিক আছে, শুধু ইংলিশে কত পার্সেন্টেজ ফেল করেছে? 20%। 30 থেকে 10 বিয়োগ, আর শুধু অঙ্কে মানে শুধু অঙ্কে শুধু এই পোর্শনটা। ঠিক আছে, শুধু এই পোর্শনটা, তাহলে শুধু অঙ্কে ফেল করেছে কত? দেখো 20%টা টোটাল, মানে এই যে টোটালটা 20%, তাহলে শুধু এইটুকু পার্সেন্ট, শুধু এইটুকু পোর্শন। শুধু এইটুকু পোর্শন, এইটুকু। ঠিক আছে, তাহলে শুধু অঙ্কে ফেল করেছে কত? 20 থেকে 10 বিয়োগ করলে 10%। ঠিক আছে, তাহলে টোটাল ফেল কত করলো? টোটাল ফেল কত করেছে তাহলে? ঠিক আছে, 20% যোগ 10% যোগ 10, মানে 20 আর 10 30, 40% হচ্ছে টোটাল ফেল করেছে। ঠিক আছে, তাহলে 40% টোটাল যদি ফেল করে তাহলে পাস কতজন করেছে? উভয় বিষয়ে পাস তাহলে কতজন করেছে? তাহলে পাস করেছে তোমার 60%। ঠিক আছে, তাহলে পাস কতটা করেছে? টোটাল পাস করেছে হচ্ছে তোমার 60%, আর এই 60%-এর ভ্যালুই দেওয়া আছে 144। ঠিক আছে, যদি 144 জন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করে তাহলে এই 60%-এর ভ্যালুই দেওয়া আছে তোমার 144, তাহলে 60% মানেই হচ্ছে 144। তাহলে এখান থেকে 1% মানে কত? 144/60, এখান থেকে 100%।
140/60 গুণিত 100, তাহলে 0 0 কেটে গেল, 6 6 দুগুণে 12, 4 6 24, 240। ঠিক আছে, তাহলে 200 মোট পরীক্ষার্থী সংখ্যা তো 100%, 100% মানে 240। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, দেখো পরের অঙ্ক। একজন দোকানদার 10% লাভে একটি জিনিস বিক্রি করে। যদি সেই জিনিসটি 10% কম দামে কিনতো এবং 2% বেশি দামে বিক্রি করতো, 2 টাকা বেশি দামে বিক্রি করতো, তাহলে তার 25% লাভ হতো। জিনিসটির আসল ক্রয় মূল্য কত? ঠিক আছে, তাহলে দেখো একজন দোকানদার 10% লাভে একটি জিনিস বিক্রি করছে। তাহলে আমি জিনিসটার সিপি ধরে নিচ্ছি 100। তাহলে 10% লাভে যদি বিক্রি করে, তাহলে জিনিসটার সেলিং প্রাইস, এসপি হচ্ছে সেলিং প্রাইস, সেলিং প্রাইস কত হবে তাহলে 110। ঠিক আছে, 110 বিক্রি করছে। যদি সেই জিনিসটি 10% কম দামে কিনতো, তাহলে 10% কম দামে কিনলে 110% কম মানে 10 টাকা, 90 টাকায় কিনতো। ঠিক আছে, তাহলে তার 25% লাভ হতো। ঠিক আছে, তাহলে 90 টাকার 25% কত? 90 টাকার 25% বের করো। তাহলে 90 টাকার 25% মানে 25/100, 1 0, 5 দুগুণে 10, 5 5 45/2, 45/2 মানে হচ্ছে 22.5 টাকা। তাহলে 90 এর সঙ্গে 22.5 যদি তুমি যোগ করো, তাহলে কত হবে? 90 22.5 তুমি যোগ করো, তাহলে 5 2 11। তাহলে কত হচ্ছে? বিক্রি করছে কত? 25% লাভ করলে 112.2 টাকায় বিক্রি করছে। ঠিক আছে, তাহলে দেখো 2 টাকা বেশি দামে বিক্রি করে। তাহলে আগে বিক্রি করছিল 110 টাকায়, এখন বিক্রি করছে 112.5 টাকায়। তার মানে এখানে কত বেশিতে বিক্রি করছে? 2.5। তাহলে এই 2.5 ইউনিট মানেই, এই 2.5 ইউনিট মানেই হচ্ছে 2 টাকা, তাই তো? মানে হচ্ছে তোমার 2 টাকা। তাহলে জিনিসটার ক্রয় মূল্য কত? 100 ইউনিট। তাহলে 100 ইউনিট মানে কত? 2/2.5 গুণিত 100। এই দশমিকের জন্য এখানে একটা 10 নিয়ে নাও, 25 4 100, তাহলে 4 দুগুণে 8, 8 আর 10 80। ঠিক আছে, তাহলে জিনিসটির আসল ক্রয় মূল্য কত ছিল? 80 টাকা। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের অঙ্কটা দেখো, এক্স এবং ওয়াই এর গড়, ওয়াই এবং জেড এর গড় 15, এক্স আর ওয়াই এর গড় হচ্ছে 12, ওয়াই এবং জেড এর গড় 15, জেড এবং এক্স এর গড় 18। তাহলে এক্স ওয়াই আর জেড এর গড় কত? ঠিক আছে, তাহলে এক্স প্লাস ওয়াই এর গড় যদি 12 হয়, তাহলে মোট কত? 12 দুগুণে 24। ওয়াই প্লাস জেড এর গড় যদি 15 হয়, তাহলে মোট কত? ওয়াই প্লাস জেড 15 দুগুণে 30। ঠিক আছে, একইভাবে জেড প্লাস এক্স এর গড় যদি 18 হয়, তাহলে জেড প্লাস এক্স এর মোট হচ্ছে 18 দুগুণে 36। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো এক্সটা দুবার আছে, ওয়াইটা দুবার আছে, আর জেডটা দুবার আছে। তাহলে তুমি কি লিখতে পারো? 2 গুণিত এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এদের মোট হচ্ছে 6 4 10 0 হাতে থাকলো 1, 3 3 6 8 1 9। তাহলে এক্স ওয়াই জেড এর মোট কত? এক্স ওয়াই জেড মোট হচ্ছে 45। প্রশ্নে চেয়েছে যে এক্স ওয়াই জেড এর গড় কত। তাহলে গড় মানে 3 দিয়ে ভাগ করে দাও, এক্স ওয়াই জেডকে 3 দিয়ে ভাগ করো, তাহলে একেও 3 দিয়ে ভাগ করো, তাহলে 45কে 3 দিয়ে ভাগ করলে 15 হবে। ঠিক আছে, তাহলে এক্স ওয়াই জেড এর গড় 15। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের অঙ্কটা দেখো, একটি বাক্সে 1 টাকা 50 পয়সা 20 পয়সা মুদ্রার অনুপাত হচ্ছে 5:6:8। যদি মোট টাকার পরিমাণ 210 টাকা হয়, তবে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? 50 পয়সার মুদ্রার সংখ্যা হচ্ছে 6 ইউনিট। ঠিক আছে, দেখো 1 টাকার ভ্যালু কত? 1। 50 পয়সার ভ্যালু কত? ঠিক আছে, 50 পয়সার ভ্যালু হচ্ছে 1/2 টাকা। আর এখানে 25 পয়সার ভ্যালু কত? 25/100 মানে 1/4 টাকা। ঠিক আছে, তাহলে পয়সার মুদ্রার অনুপাত 5 ইউনিট আছে, তাহলে কত? 5কে 1 দিয়ে গুণ করলে 5 প্লাস 50 পয়সা কটা আছে? 6, মানে 6 ইউনিট, তাহলে 1/2কে 6 দিয়ে গুণ, প্লাস 8 আছে 25 পয়সা, তাহলে 8 গুণিত 1/4। তাহলে এটা কত টাকা হচ্ছে? দেখো কত ইউনিট হচ্ছে? 5
প্লাস 3 প্লাস 2, ঠিক আছে? তাহলে এই ইউনিট 5 আর 3 8, 8 আর 2 10, 10 ইউনিট। তাহলে এই 10 ইউনিট টাকা মানে হচ্ছে 210 টাকা, 210 টাকা। তাহলে 1 ইউনিট মানে কত? 1 ইউনিট মানে হচ্ছে 21, 1 ইউনিট মানে কত? 21। তাহলে এখানে প্রশ্নে চেয়েছে যে 50 পয়সা মুদ্রার সংখ্যা কত। 50 পয়সা মুদ্রা কত ইউনিট ছিল? 5, 6, 8, ঠিক আছে? তাহলে 50 পয়সা ছিল 6 ইউনিট, তাহলে 6 ইউনিট মানে 1 ইউনিট মানে 21, তাহলে 6 ইউনিট মানে 6 গুণিত 21, তাহলে 6 একে 6, 6 দুগুণে 12, কত? 126টি। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? এগুলো এদের মূল্য, মানে 50 পয়সা, 50 পয়সা, 25 পয়সা, 1 টাকার এগুলো মূল্য, মানে এগুলো হচ্ছে ভ্যালু, ঠিক আছে? তার সঙ্গে এর অনুপাতটা কত ছিল? এদের সংখ্যার অনুপাতটা ছিল কত? পয়সাগুলোর 1 টাকার অনুপাত ছিল 5, ঠিক আছে? 1 এর 2 টাকার অনুপাত কত ছিল? 6, মানে 50 পয়সার। আর 25 পয়সা মানে 1 এর 4 পয়সা, 25/100, 1 এর 4 টাকা, তো 8, ঠিক আছে? তাহলে এর সংখ্যা যদি 1 টাকার সংখ্যা যদি 5 টাকা হয়, তাহলে মোট কত টাকা হবে? 5। 6 টাকার মানে 50 পয়সার সংখ্যা যদি 6 ইউনিট হয়, তাহলে মোট কত হবে? 6 গুণিত 1 এর 2। আর 25 পয়সার মূল্য মানে 25 পয়সা যদি 8টা হয়, ঠিক আছে? তাহলে মোট কত হবে? 8 গুণিত 1 এর 4, তাহলে টোটাল কত টাকা হচ্ছে? 5 প্লাস 3 প্লাস 2, মানে হচ্ছে 10 ইউনিট। তাহলে এই 10 ইউনিট মানে হচ্ছে 210 টাকা। তাহলে 1 ইউনিট মানে 21। প্রশ্নে চেয়েছে যে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? তাহলে 50 পয়সার মুদ্রার 6 ইউনিট ছিল, 6 গুণিত 21 মানে 126। পরের অঙ্কটা দেখো, একটি বর্গক্ষেত্রের বাহু 5 সেমি, যদি প্রত্যেক বাহু 20% বাড়ানো হয়, তবে এর ক্ষেত্রফল কত শতাংশ বাড়বে? ঠিক আছে? একটি বর্গক্ষেত্রের বাহু হচ্ছে 5 সেমি, যদি প্রতিটি বাহু 20% বাড়ানো হয়, তবে ক্ষেত্রফল বাড়বে কত? তো আমরা জানি সূত্র, a প্লাস বি প্লাস ab বাই 100%। এ কত বলো? এ হচ্ছে তোমার 20, বিও 20, আর ab 20 গুণিত 20/100%। তাহলে কত হচ্ছে দেখো, তাহলে 20 20 40 প্লাস 4 মানে 40%। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের অঙ্কটা দেখো, 0.1টা 3 বার আছে, 0.2টা 2 বার আছে, ঠিক আছে? তাহলে 0.1টাকে তুমি এ ধরো, আর 0.2টাকে তুমি বি ধরো। তাহলে এখান থেকে কি পাচ্ছে দেখো, এ কিউব প্লাস বি কিউব বাই এ স্কোয়ার মাইনাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? কারণ বি হচ্ছে 0.2টা 2 বার আছে, 0.2 বার মানে বি স্কোয়ার, আর এটা এ আর এটা বি। তাহলে দেখো এটা একটা সূত্র আছে, এ কিউব প্লাস বি কিউব, এর সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এর সূত্র কি দেখো, স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো দেখো এ স্কোয়ার মাইনাস এ বি বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার কেটে গেল, তাহলে এ প্লাস বি পড়ে থাকলো, তাই তো? তাহলে এটা কত? এটা হচ্ছে 0.1, আর বিটা কত? 0.2, তাহলে কত হচ্ছে? 0.3। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের অঙ্কটা দেখো, একজন লোক তার বেতনে 20% বাড়ি ভাড়া দেয়, ঠিক আছে? তো বাড়ি ভাড়া দেয় কত? বাড়ি ভাড়া দেয় 20%, ঠিক আছে? আর 15% শিক্ষায়, শিক্ষায় মানে এডুকেশনে কত টাকা খরচ করে? শিক্ষায় খরচ করে 15%। আর অন্যান্য খরচ কত? অন্যান্য জায়গায় কত টাকা খরচ করে? অন্যান্য জায়গায় খরচ করে 20%, অন্যান্য জায়গায় খরচ করে 10%। তাহলে টোটাল খরচ কত? মোট খরচ, এগুলোকে যোগ করে দাও, তাহলে মোট খরচ কত? 30-45% হচ্ছে মোট খরচ, ঠিক আছে?
দেখো তার মোট আয় কত, মোট আয় যদি 100% হয়, মোট আয়, মোট আয় কত 100%, তার মধ্যে যদি খরচ করে 45%, ঠিক আছে 45%, তাহলে তার সঞ্চয় কত টাকা হচ্ছে, তাহলে সঞ্চয় হচ্ছে কত, 100 থেকে 45 বিয়োগ, তার মানে 55% তার সঞ্চয় হচ্ছে। বাকি টাকায় 20% সঞ্চয় করে, ঠিক আছে, বাকি টাকায় 20% মানে আরো অন্যান্য কিছু খরচা করে, ঠিক আছে, কিন্তু সঞ্চয়টা বাকি টাকা তো 55%, ঠিক আছে। তাহলে দেখো এইটা হচ্ছে তোমার 100%, এটা সঞ্চয় না, ঠিক আছে, এটা সঞ্চয় নয়, যে বাকি টাকা হচ্ছে এটা 100%, মোট আয় যদি 100% হয়, তার মধ্যে যদি 45% খরচ হয়, তাহলে বাকি থাকছে কত টাকা, বাকি থাকছে কত, এই 55% বাকি থাকছে। এই 55%-এর মধ্যেই তোমার 20% সে সঞ্চয় করে, ঠিক আছে, তাহলে সঞ্চয় করে কত টাকা, 55%-এর 20% মানে কত, 1/5, মানে সঞ্চয় করে 11%, ঠিক আছে। আর 55%-এর বাদ বাকি 44% হয়তো অন্য কোথাও খরচা করে, ঠিক আছে। যাই হোক, অঙ্কে যা বলেছে সেটুকুই। তো সঞ্চয় করে 11%, যদি তার মাসিক সঞ্চয় 2200 টাকা হয়, মানে 11% মানে কত, 2200 টাকা, ঠিক আছে। তাহলে 1% মানে কত, 11 দুগুণে 22, 200 টাকা, তাহলে 100% মানে কত, 100% মানে কত, 20,000 টাকা। তাহলে তার মাসিক বেতন কত, 20,000 টাকা। অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। অঙ্কটা একটু মিস্টেক আছে, মিস্টেক এই জায়গাটায় আছে যে বাকি টাকায় সে 20% সঞ্চয় করে, তো সঞ্চয় তো 55% হওয়ার কথা, এখানে তো খরচ অন্যান্য জায়গায় খরচের কথা আর বলেনি। যাই হোক, অঙ্ক অনুযায়ী সিটা কারেক্ট আনসার। পরের অঙ্ক দেখো, 400 মিটারের একটি বৃত্তাকার দৌড়ে এ আর বি যথাক্রমে 10 মিটার পার সেকেন্ড, 16 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ায়। তারা একই সময়ে একই স্থান থেকে একই দিকে দৌড়াতে শুরু করলে কত সময় পর তারা আবার প্রথমবার মিলিত হবে। দেখো, যেহেতু তারা একই দিকে দৌড়াচ্ছে, এ আর বি বৃত্তাকার পথে, ঠিক আছে, একই দিকে দৌড়াচ্ছে, এ আর বি একই দিকে দৌড়াচ্ছে, তাহলে এদের রিলেটিভ গতিবেগ মানে আপেক্ষিক গতিবেগ, দুটো গতিবেগের বিয়োগফল, ঠিক আছে। তাহলে আপেক্ষিক গতিবেগটা কত হবে, আপেক্ষিক গতিবেগ এ আর বি এর আপেক্ষিক গতিবেগ হচ্ছে 16 বিয়োগ 10, ঠিক আছে, মানে 6 মিটার পার সেকেন্ড। তাহলে 6 মিটার পার সেকেন্ডে 400 মিটার অতিক্রম করতে কতটা সময় লাগবে, সেটাই হচ্ছে তোমার উত্তর। তাহলে এত সেকেন্ড, তাহলে এটা কত হচ্ছে, 4 6 6 6 36-এর 6 হাই থাকলো 4, 6 6 36, 6 6 36, 6 6 36, 6 6 36, মানে এটা অ্যান্সার হবে অ্যাপ্রক্স 6.67 সেকেন্ড। তাহলে চলতে থাকবে, ঠিক আছে। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে 66.67 সেকেন্ড পর তারা আবার কিন্তু মিলিত হবে, ঠিক আছে। পরের অঙ্ক দেখো, একটি সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ 3 থাকে, যদি ওই সংখ্যার বর্গকে 7 দিয়ে ভাগ করা হয় তবে ভাগশেষ কত থাকবে। দেখো, একটি সংখ্যাকে যদি 7 দিয়ে ভাগ করি ভাগশেষ 3 থাকে, তাহলে আমি সংখ্যাটা ধরো আমি যদি 10 ধরি, 10কে তুমি যদি 7 দিয়ে ভাগ করো, ঠিক আছে, তাহলে দেখো ভাগশেষ রিমাইন্ডার কত থাকবে, দেখো রিমাইন্ডার 3 থাকবে, ঠিক আছে, 3 থাকছে। এরপরে সংখ্যার বর্গ, তাহলে 10-এর বর্গ কত, 100। এবার 100কে তুমি যদি 7 দিয়ে ভাগ করো, দেখো রিমাইন্ডার কত যাচ্ছে, 7 14 98 হচ্ছে, ঠিক আছে। তাহলে এখান থেকে কিন্তু ভাগফল ভাগশেষ থাকছে 2, ভাগশেষ কত থাকছে 2, ঠিক আছে। তাই ভাগশেষ কত থাকবে 2, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এই অঙ্কটা, কোনো আসল 3 বছরে 10% বার্ষিক সরল সুদের হারে 3,900 টাকা হয়, তো আসল কত।
আমি ধরে নিচ্ছি আসল হচ্ছে 100 টাকা, ঠিক আছে, আসল হচ্ছে 100 টাকা। তাহলে তার 10%, 3 বছরে 10%, মানে কত, 3 বছরে 10%, তাহলে 30% হচ্ছে তোমার সুদ। সুদ হচ্ছে 3 বছরে 10%, মানে 30%। তাহলে 100 টাকা 30% সুদ, মানে সুদটা কত, তাহলে মোট সুদ কত, 100 টাকা 30% মানে হচ্ছে 30 টাকা, ঠিক আছে। তাহলে এখান থেকে সুদ আসল কত, 100 প্লাস 30 মানে 130, এখানে আসল প্লাস ইন্টারেস্ট 130, আর এই 130 মানেই কত, 130 মানে হচ্ছে 3900 টাকা। তাহলে এখান থেকে 100-র মান বের করতে হবে। তাহলে 100 সমান কত, আসল তো 100 ধরেছি, তাহলে 100 সমান কত, 3900 বাই 130 গণিত 100 এর টাকা। তাহলে একটা শূন্য কেটে গেল, 3×13=39, ঠিক আছে, দুটো শূন্য, তার মানে 3000 টাকা। তাহলে আসল কত, 3000 টাকা। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের অঙ্কটা দেখো, একটি ঘড়ি 30% লাভে বিক্রি করা হয়। যদি এটি 60 টাকা কম দামে বিক্রি করা হতো তাহলে 10% ক্ষতি হতো, ঘড়িটির ক্রয় মূল্য কত? একটি ঘড়ি 30% লাভে বিক্রি করা হয়। দেখো ঘড়িটির দাম ধরো 100 টাকা, ঠিক আছে, 100 টাকা। তাহলে 100 টাকা যদি সিপি হয়, তাহলে 30% লাভে বিক্রি করেছে, তাহলে এসপি কত, সেলিং প্রাইস কত, 130 টাকা বা 130 ইউনিট। যদি এটি 60 টাকা কম দামে বিক্রি করা হতো তাহলে তার 10% ক্ষতি হতো। 60 টাকা কম 10% ক্ষতি হতো মানে হচ্ছে 90 টাকায় বিক্রি করতো, 90 ইউনিট। তাহলে এখানে দেখো এদের মধ্যে গ্যাপ কত, 40 ইউনিট, 130 আর 90 মানে হচ্ছে 40। এই 40 ইউনিটের ভ্যালু হচ্ছে, 40 ইউনিট কেন কম হয়েছে, যেহেতু 60 টাকা কম দামে বিক্রি করেছে, তাহলে এই 40 ইউনিটের ভ্যালু হচ্ছে 60 টাকা, ঠিক আছে, 60 টাকা। প্রশ্নে কি চেয়েছে যে ঘড়িটির ক্রয় মূল্য, ঘড়িটির ক্রয় মূল্য তো 100, তাহলে 100 মানে কত, 100 ইউনিট মানে কত, তাহলে 60/40 গণিত 100 টাকা। কাটাকুটি করো, 0, 2 দুগুণে 4, 2 5-এ 10, 2 3-এ 6, 30 মানে 3 5-এ 15, 150 টাকা। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত, 150 টাকা। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের অঙ্কটা দেখো, একটি কাজ 10 দিনে করতে পারে, বি সেই কাজটা 15 দিনে করতে পারে। একটি কাজ 10 দিনে করে, ঠিক আছে, বি সেই কাজটাকে কত দিনে করে, 15 দিনে করে। তারা একসাথে কাজ শুরু করে কিন্তু কাজ শেষ হওয়ার 3 দিন আগে বি ছেড়ে চলে যায়। দেখো তাহলে টোটাল কাজটা আমি ধরে নিচ্ছি 30 ইউনিট। তাহলে এর কার্যক্ষমতা কত, 30কে 10 দিয়ে ভাগ করলে 3 ইউনিট। বি এর কার্যক্ষমতা কত, 3 ইউনিট পার ডে, আর বি এর কার্যক্ষমতা কত, 2 ইউনিট, ঠিক আছে, বি এর কার্যক্ষমতা 2 ইউনিট পার ডে। এবারে দেখো 3 দিন আগে বি চলে যাচ্ছে, 3 দিন আগে বিকে চলে যেতে দেবো না, বি 3 দিন কাজটা করুক। তাহলে বি যদি 3 দিন থাকতো তাহলে কত ইউনিট বাড়তি কাজ হতো, বি একদিনে 3 ইউনিট করে, একদিনে 2 ইউনিট করে, তাহলে 3 দিনে কত ইউনিট করবে, 3 দুগুণে 6 ইউনিট। তাহলে এই 6 ইউনিট কাজটা বাড়তি করতে হতো, মানে টোটাল কাজটা করতে হবে 36 ইউনিট, ঠিক আছে, 36 ইউনিট টোটাল কাজটা করতে হবে। এ আর বিকে রেখে দিলাম, ঠিক আছে, বি ছেড়ে 3 দিন আগে বি ছেড়ে চলে যায়, ঠিক আছে, বিকে রেখে দিলাম, রেখে দিয়ে তাহলে বি যদি থাকতো তাহলে 6 ইউনিট কাজ হতো 3 দিন, তাহলে 6 ইউনিট কাজটা টোটাল কাজের সঙ্গে যোগ করে দিলাম, তাহলে 36 ইউনিট কাজ হয়ে গেল। এই 36 ইউনিট কাজটা এবারে এ আর বি দুজন মিলেই করবে, তাহলে 36 ইউনিট কাজটা এ আর বি মিলে কত দিনে করবে, 3 আর 2 5 ইউনিট। এ আর বি একদিনে কত ইউনিট করে, 5 ইউনিট, তাহলে 36 ইউনিট কাজটা করতে এ আর বি এর কত দিন সময় লাগবে, 5 7 35, 5 দুগুণে 10, 7.2 দিন। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখো, দেখো এই অঙ্কটা দেখো, দুটি সংখ্যার অনুপাত 3:5, ঠিক আছে,
যদি প্রতিটি সংখ্যা থেকে 9 বিয়োগ করা হয় তাহলে নতুন অনুপাত হবে 12:23। তাহলে সংখ্যা দুটি কি কি? 12:23। দেখো এই দুটো সংখ্যার অনুপাতের মধ্যে গ্যাপ হচ্ছে 2 ইউনিট, আর এদের মধ্যে অনুপাতের গ্যাপ হচ্ছে কত ইউনিট? 11 ইউনিট। তাহলে এই গ্যাপ দুটোকে আমাকে সমান করতে হবে। তাহলে গ্যাপ দুটোকে সমান করার জন্য কি করতে হবে? এই প্রথম অনুপাতটাকে 11 দিয়ে গুণ করতে হবে, আর দ্বিতীয় অনুপাতটাকে 2 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে? তাহলে দেখো এটাকে যদি তুমি 11 দিয়ে গুণ করো, 3 11 33 আর 5 11 55। ঠিক আছে? এটাকে 2 দিয়ে গুণ করলে 12 দুগুণে 24 আর 23 দুগুণে 46। এবার দেখো এই দুটো গ্যাপ সমান হয়ে গেছে। তাহলে দেখো 33 থেকে 24 হয়েছে, ঠিক আছে, আর 55 থেকে 46 হয়েছে। দুটো গ্যাপ দেখো, তাহলে 55 থেকে 46 হয়েছে 9 ইউনিট, কমেছে। 23 থেকে 24 হয়েছে 9 ইউনিট, কমেছে। তাহলে এই 9 ইউনিট মানে হচ্ছে সংখ্যাটা 9। ঠিক আছে? তাহলে 9 ইউনিট মানে হচ্ছে 9। তাহলে 1 ইউনিট মানে 1। তাহলে সংখ্যা দুটো কত? 33 আর 55। ঠিক আছে? অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের অঙ্কটা দেখো, একটি আয়তকার মাঠের পরিসীমা 56 মিটার এবং ক্ষেত্রফল 192 বর্গমিটার। মাঠটির দৈর্ঘ্য এবং প্রস্থ কত? দেখো 192 ক্ষেত্রফল, তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ হচ্ছে 192। 18 গুণিত 10 হচ্ছে না, 20 গুণিত 8 হচ্ছে না। দেখো 24 সঙ্গে যদি তুমি 8 গুণ করো, 24 সঙ্গে যদি 8 গুণ করো, 24 গুণিত 8, তাহলে কত হচ্ছে? 4টে 32 2 হাতে থাকলো 1 আর 2 16 192 বর্গমিটার হচ্ছে। কিন্তু আরো একটা দেওয়া আছে উপরে যে মাঠটার পরিসীমা, মাঠটির পরিসীমার দৈর্ঘ্য গণিত প্রস্থ, 2 গণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 গণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে হচ্ছে 24 প্লাস 8, 24 প্লাস 8 মানে হচ্ছে 32। তাহলে 32 দুগুণে কত? 64 মিটার। তাহলে পরিসীমা তো দেওয়া আছে কত? 56 মিটার। তাহলে অপশন ডিটাও হচ্ছে না। তাহলে এটাই পড়ে রইল, অপশন এটাই কারেক্ট অ্যান্সার। তা একবার চেক করে নাও। ঠিক আছে? এখানে দেখো 16কে 12 দিয়ে গুণ করলে 192 হবে, 16কে 12 দিয়ে গুণ করলে 192 বর্গমিটার। এটা মিললো। এবার পরিসীমাটা দেখে নাও, 2 গণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 16 আর 12 কত? 28। ঠিক আছে? মিটার। তাহলে 28 দুগুণে 56 মিটার। তাহলে অপশন এই হচ্ছে। এই অঙ্কটা দেখো, একজন ফল বিক্রেতা 10 টাকা প্রতি ডজন দরে 480টি কলা কিনেছে। ঠিক আছে? 40টি কলা পচে যাওয়ায় সেগুলিকে ফেলে দিয়েছে। বাকি কলাগুলি প্রতি ডজন 12 টাকা দরে বিক্রি করলে তার মোট কত লাভ হবে? তাহলে দেখো 10 টাকা প্রতি ডজন দরে 480টি কলা কিনেছে। ঠিক আছে? তাহলে 1 ডজন মানে 12টি, তাহলে 12টি কলার দাম হচ্ছে, 12টি কলার দাম 10 টাকা। তাহলে 480টি কলার দাম কত হবে? 10/12 গণিত 480, 4/12 48 মানে কত? 400 টাকা। তাহলে 400 টাকার কলা কিনেছে, তাহলে এটা তার কস্ট প্রাইস। ঠিক আছে? কিন্তু বিক্রি করার সময় কি হয়েছে? 40টি কলা পচে যাওয়ায় সেগুলোকে ফেলে দিয়েছে। কটি কলা? 40টি কলা। কলা ছিল কটা? 480টা। তাহলে 480টার মধ্যে 40টা কলা যদি পচে যায় তাহলে বিক্রি করার জন্য কতগুলো কলা থাকবে? 440টা কলা থাকবে, তাই তো? তো বাকি কলাগুলো প্রতি ডজন 12 টাকায় বিক্রি করেছে, তার মানে 12টি কলার দাম কত? 12 টাকা, মানে 12 টাকায় বিক্রি করেছে 12টি কলা। তাহলে 440টা কলা কত টাকায় বিক্রি করবে? 440টা কলার দাম হবে 440 টাকা। ঠিক আছে? এটা ব্যক্তিটির সেলিং প্রাইস। তাহলে কিনেছে 400 টাকায় আর বিক্রি করেছে 440 টাকায়, তাহলে তার প্রফিট কত টাকা হবে? লাভ কত টাকা হবে? লাভ হবে 440 থেকে 400 বিয়োগ, তার মানে কত টাকা? 40 টাকা। তাহলে 40 টাকা তার লাভ হবে। ঠিক আছে? তো এখানে কোনো অপশানে 40 নেই, তো এটাকে 40 করে নিচ্ছি।
তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। এই অঙ্কটা দেখো, 8% সরল সুদের হারে কত বছরে কোনো আসল দ্বিগুণ হবে? ঠিক আছে, তাহলে দেখো আসল ধরো 1 টাকা, ঠিক আছে, আসল 1 টাকা, তাহলে সুদ আসল কত? দ্বিগুণ মানে 2 টাকা, সুদ আসল 2 টাকা, তাহলে শুধু সুদ কত? সুদ আসল থেকে আসল বিয়োগ মানে 1 টাকা, 2 বিয়োগ 1 টাকা, ঠিক আছে, 1 টাকা। তাহলে এখান থেকে আমরা সময়টা কত, দেখো 8টা বলেছে 8%, আর এখানে আমাকে সময়টা বের করতে বলেছে টি সমান কত, দেখো আই মানে ইন্টারেস্ট, এটা তো 1 টাকা আছে, ঠিক আছে, তাহলে এই টি সমান কত এটাই বের করতে বলেছে। তাহলে আমরা একটা সূত্র জানি যে, দেখো একটাই সূত্র, আই সমান পি আর টি বাই 100, পি আর টি বাই 100, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাকে টি বের করতে বলেছে, তাহলে টি সমান কি, 100 গণিত আই বাই 100 গণিত আই বাই আর ইন্টু পি। তাহলে দেখো 100, আইটা কত, আসল 1, ঠিক আছে, আরে আইটা হচ্ছে 1 মানে ইন্টারেস্ট 1, আসলও 1, 1 1 কেটে গেল, 100 বাই 8 মানে 4 দুগুণে 8, 4 25 100, 25 বাই 2 মানে 12.5 বছর, কত বছর, 12.5 বছর, ঠিক আছে। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এই অঙ্কগুলো এত লেখার দরকার নেই, 15 থেকে 10 থেকে 12 সেকেন্ডের মধ্যেই হয়ে যাবে, ঠিক আছে, ক্যালকুলেশনগুলো সব মুখে মুখে হবে। পরের অঙ্ক, একটি মিশ্রণে অ্যাসিড এবং জলের অনুপাত 4:4, 4:3, ঠিক আছে, যদি 5 লিটার অ্যাসিড এবং 5 লিটার জল মেশানো হয় তবে নতুন অনুপাত হয় 5:4। আসল মিশ্রণে অ্যাসিডের পরিমাণ কত? তাহলে একটি মিশ্রণে অ্যাসিড আর জলের অনুপাত কত, অ্যাসিড আর ওয়াটার, এর অনুপাত হচ্ছে 4:3, 4:3, ঠিক আছে। 5 লিটার অ্যাসিড আর 5 লিটার জল মেশানো হয়েছে, তো অনুপাতটা হয়েছে 5:4, 5:4। তাহলে দেখো 1 অনুপাত মেশানো হয়েছে, ঠিক আছে, দুটোই, তাহলে 1 ইউনিট মানে কত, 5 লিটার। তাহলে আসল মিশ্রণে অ্যাসিডের পরিমাণ কত, আসল মিশ্রণ হচ্ছে এই যে 5, ঠিক আছে, তাহলে অ্যাসিডের আসল মিশ্রণে মানে প্রথম মিশ্রণটা, এটাই আসল মিশ্রণ, তাহলে প্রথম মিশ্রণে অ্যাসিডের পরিমাণ 5 4 20 লিটার, কত লিটার, 20 লিটার। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এই মক টেস্টে আমি 25টি ম্যাথ করালাম, পরের মক টেস্টে আরও 25টি ম্যাথ করানো হবে। এই ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।